এই পানি পড়া, নাক দিয়ে যে পানি পড়ছে, এই পানি পড়া আপনার ব্রেনের পানি নাকি অ্যালার্জিক রাইনাইটিসের পানি, এটা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হয়। যে আমরা এন্ডোস্কোপিক্যালি খুবই মিনিমাল ইনভেসিভ অপারেশন রোগীকে শুধুমাত্র নাক অপাস করে করি এবং রোগী অপারেশন থিয়েটারে হেঁটে ঢুকে এবং হেঁটে বের হয়ে বাসায় চলে যায়। হাসপাতালে একদিন স্টে করতে হয় না। এবং ব্রেনের যে পানি নাক দিয়ে আসে, এটা কিন্তু আপনি এরকম টান দিয়ে ভিতরের দিকে আর নিতে পারবেন না। আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ পডকাস্টে। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য এন্ডোস্কোপিক নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন এবং একই সাথে তিনি গবেষণার কাজেও নিয়োজিত আছেন, যিনি এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড ইএনটি সার্জারির পথিকৃৎ। বাংলাদেশে এই অনবদ্য একটি জার্নি তিনি শুরু করেছেন এবং একই সাথে নাক কান গলার অপারেশনের প্লাটিলেট রিস ফিব্রিং, যেটাকে পিআরএফ, এবং প্লাটিলেট রিস প্লাজমা, যেটাকে ক্লিনিক্যাল ভাষায় আমরা জানি পিআরপি নামে, এই দুটি যে জার্নি এটিরও শুরু করেছেন তিনি। এই দুটি অনবদ্য সংযোজন আমাদের বাংলাদেশের ইএনটি জার্নিতে। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব তার কাছে। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ হাসান আলী, তাকে আমরা স্বাগত জানাই। ডাক্তার মোহাম্মদ হাসান আলীকে আমরা এবার আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে খুবই আরেকটা সাধারণ সমস্যা দৈনন্দিন জীবনে হতেই থাকে আমাদের সাথে, সেটা হচ্ছে নাক দিয়ে পানি পড়া। তো নাক দিয়ে আসলে কেন পানি পড়ে, এর কারণগুলো কীরকম, এবং রোগীরা আসলে কখন আপনার কাছে আসবে আর কি, এবং নাক দিয়ে পানি পড়ার ঘরোয়া কোনো চিকিৎসা আছে কিনা, বা অনেক সময় হয় যে অনেক রোগী আপনারা নিশ্চয়ই পান যে অনেক বছর ধরে নাক দিয়ে পানি পড়ছে। এটার আসলে কেমন ইনভেস্টিগেশন করে কেমন রোগ আপনারা খুঁজে পান আর কি, বা কোনো সিভিয়ার কোনো ডিজিজও হতে পারে কিনা এই নাক দিয়ে পানি পড়ার কারণে আর কি। থ্যাংক ইউ, খুব সুন্দর কোশ্চেন। আমাদের বাংলাদেশে খুব একটা কমন সমস্যা, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে খুব একটা কমন সমস্যা যে নাক দিয়ে পানি পড়ে। আমাদের প্রথমে নির্ণয় করতে হয় যে নাক দিয়ে কেন পানি পড়ছে। নাক দিয়ে পানি পড়ার অনেক কারণ আছে, তার ভিতরে সবচাইতে কমন কারণ যদি আমি বলি, তাহলে কারো যদি নাকে অ্যালার্জি থাকে, এটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলে। এই অ্যালার্জিক রাইনাইটিসের জন্য আপনার নাক দিয়ে পানি পড়তে পারে। তবে যদি আপনার নাক দিয়ে অ্যালার্জিক রাইনাইটিসের জন্য নাক দিয়ে পানি পড়ে, সাথে আপনার পানি পড়ার সাথে আরও কিছু সিমটম থাকবে, যেমন তার নাক বন্ধ থাকবে, ঘন ঘন হাসি হবে, নাকের ভিতর চুলকাবে, সাথে তার চোখ চুলকাইতে পারে, চোখ লাল হইতে পারে, ঠিক আছে, গলার ভিতর চুলকাইতে পারে। যদি এই সিমটমগুলো কারো থাকে, তখন আমরা ধারণা করি তার অ্যালার্জিক রাইনাইটিসের জন্য নাক দিয়ে পানি পড়ছে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কারণ, যেটা নাক দিয়ে যদি ব্রেনের সাথে নাকের কিন্তু একটা সংযোগ আছে, নাকের উপরেই ব্রেন আর নাকের মাঝে কিন্তু পাতলা হাড় থাকে, এবং এই হাড়গুলো কিন্তু খুবই থিন। কোনো কারণে কারো যদি এই হাড় ইনজুরি হয়, অথবা নাক আর ব্রেনের ভিতর যে কোনো কারণে সংযোগ হয়ে গেল, সেটা আপনার অনেক কারণ আছে যেগুলো কারণ জানা যায় না, ইডিওপ্যাথিক কারণ আছে যে কারণই জানা যায় না যে কেন নাক আর ব্রেনের মাঝে সংযোগ তৈরি হয়েছে। আচ্ছা, অনেক সময় আঘাত পাওয়ার জন্য হয়, অনেক সময় সার্জারি করার পরবর্তী হয়। নাকে সার্জারি করার পরে ব্রেনের চারপাশ দিয়ে একটা কাভারিং থাকে, সেই মেনিনজেস বলে। এই মেনিনজেসের মাঝে কিন্তু আপনার এক ধরনের পানি থাকে, যেটাকে সিএসএফ বলে। এই সিএসএফ কিন্তু নাক দিয়ে পড়তে পারে, তখন পানির মতো ড্রপে 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 পড়তে পারে। ঠিক আছে। এখন এই পানি পড়া, নাক দিয়ে যে পানি পড়ছে, এই পানি পড়া আপনার ব্রেনের পানি নাকি অ্যালার্জিক রাইনাইটিসের পানি, এটা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হয়। আচ্ছা, ঠিক আছে। যদি ব্রেনের পানি হয়, তাহলে এই পানিগুলো খুবই ক্রিস্টাল ক্লিয়ার পানি। আচ্ছা, আচ্ছা। রোগীরা তো নিজেরাই বুঝবেন যে পানির স্বচ্ছ হচ্ছে কিনা। কি এমন কি হতে পারে যে পানির কালার লাল হতে পারে? হ্যাঁ, যদি আপনার আঘাতের কারণে আঘাতের কারণে যদি ব্রেনের পানি আসে, তাহলে কিন্তু আপনার যে পানিটা আসবে এটা কিন্তু লালচে টাইপের হবে। আপনি যদি ওই পানি একটু টিস্যু পেপারের উপর নাকের ওই পানিটা ফেলেন, তাহলে দেখবেন যে মাঝের দিকে রক্তের মতো এবং চারপাশে দেখবেন যে সাদা হয়ে গেছে। মানে পানি একটা টিস্যুর উপর পড়লে পানির টিস্যু চুষে নিবে, মাঝে থাকবে আপনার লালচে পেরিফেরিতে, মানে সাইডের দিকে এই পানিটা একটু স্বচ্ছ পানি এটে চলে যাবে। ঠিক আছে। এবং ব্রেনের যে পানি নাক দিয়ে আসে, এটা কিন্তু আপনি এরকম টান দিয়ে ভিতরের দিকে আর নিতে পারবেন না। ওইটার প্রতি আর আমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, ওইটা অটোমেটিক পড়তে থাকবে। ঠিক আছে। ইউ ক্যান নট স্নিপ ব্যাক, ওইটাকে আর স্নিপ ব্যাক করা যাবে না। যদি অ্যালার্জিক রাইনাইটিসের কারণে বা যদি নাকের পানি আসে, নাকের পানি কিন্তু আপনি দেখবেন যে টান দিলে উপরের দিকে যায়। ঠিক আছে। যেমন আমরা সর্দির ক্ষেত্রেও কিছুটা ওটা আমরা ওই কন্ট্রোলটা করতে পারি, ওই কন্ট্রোল করে ভিতরের দিকে যায়। ঠিক আছে। সর্দির ক্ষেত্রে কিন্তু ওইটা কিন্তু যাবে না। ঠিক আছে। আচ্ছা।
তারপরে যদি আপনার ব্রেনের পানি আসে, তাহলে অনেক সময় সকালে যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে আপনি যখন মাথাটা ঝুঁকাবেন, তখন কিন্তু আপনার পানি বেশি পড়বে, যেটাকে বলে রিজার্ভার সাইন। রিজার্ভার সাইন, আপনি যখন ঘুমিয়ে আছেন তখন কিন্তু ওই পানি নাকের ভিতর আশেপাশে যে সাইনাসগুলো আছে, ওই সাইনাসের ভিতর ওই পানিগুলো জমে থাকবে। পরবর্তীতে যখন আপনি সকালে ঘুম থেকে উঠে মাথাটা নিচু করলে ওই জমা পানি বের হবে। কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস বা নাকের পানিগুলো ইউজুয়ালি জমে থাকে না, আচ্ছা। মিউকোসিলিয়ারে বিটে এটা আস্তে আস্তে পিছন দিকে চলে যায়। ঠিক আছে, আপনি সকালবেলা এই যে রিজার্ভার সাইন, এটা পজিটিভ পাবেন না। ঠিক আছে, এবং অ্যালার্জিক রাইনাইটিস অন্যান্য যে সিমটম, নাকে পানি পড়ার এই সিমটমগুলো থাকবে না। ঠিক আছে, আপনার নাক বন্ধ থাকা বা হাসি হওয়া এই ধরনের সিমটম থাকে না, আনলেস আর আদারওয়াইজ আপনার ব্রেনের জন্য যদি ব্রেনটাই নাকের ভিতর চলে আসে, হ্যাঁ, সেটাকে বলে আপনার মেনিঙ্গোসিল অথবা মেনিঙ্গো এনকেফালোসিল, মানে ব্রেনটা নাকের ভিতর চলে আসে। আচ্ছা, একটা সংযোগ তৈরি হয়, হ্যাঁ, একটা সংযোগ, মস্তিষ্কের সঙ্গে নাকের একটা সংযোগ তৈরি। এটা যদি খুব বেশি হয় তাহলে নাক বন্ধর সিমটম হতে পারে, আদারওয়াইজ আপনার নাক বন্ধর তেমন সিমটম থাকবে না। এছাড়াও আপনার যদি সাইনোসাইটিস হয় তাহলে কিন্তু আপনার নাক দিয়ে পানি পড়তে পারে। ঠিক আছে, এবং আপনি পরিবেশগত কারণে আপনার হরমোনের যদি কোনো অসুবিধা থাকে, যেমন আপনার কারো যদি থাইরয়েড ফাংশন যদি কম কাজ করে, থাইরয়েড হরমোন যদি কম তৈরি হয়, যেটাকে হাইপোথাইরয়েডিজম বলে, যদি হাইপোথাইরয়েডিজম কিন্তু নাক দিয়ে পানি পড়তে পারে। প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড রাইনাইটিস হয়, যাদের প্রেগনেন্সি হইলে নাকের যে মাংসগুলো আছে, সিলেস্টাজিলিগুলো আছে, এগুলো ফুলে যায়, এগুলো প্রদাহ তৈরি হয়, তখন আপনার নাক দিয়ে পানি পড়তে পারে। আমরা যেটা বুঝলাম যে নাক দিয়ে পানি পড়ার আসলে অনেকগুলো কারণ থাকতে পারে। অনেক কারণ আছে। ভয় পাওয়ার কিছু আছে? রোগীরা শুরুতেই তো ভয় পেয়ে যান, অনেক ক্ষেত্রে ঘাবড়ে যান। রোগীদের জন্য কি পরামর্শ? আসলে নাক দিয়ে পানি পড়া যদি অ্যালার্জিক কারণে হয়, তাহলে কিন্তু আপনার একেবারেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি অ্যালার্জিক খাবার কন্ট্রোল করবেন, অ্যালার্জি জাতীয় পরিবেশে যাবেন না, নাকের ভিতর কিছু নাক ওয়াশ করা যায়, নাকের ভিতরে স্টেরয়েড স্প্রে ব্যবহার করা যাবে, অ্যান্টিহিস্টামিন গ্রুপের ওষুধ যদি আপনি খান, তাহলে এটা কন্ট্রোলে থাকবে। এখন অ্যালার্জিক রাইনাইটিসের জন্য আমরা খুব আধুনিক অপারেশনও কিন্তু করছি, যে নার্ভের মাধ্যমে, যে স্নায়ুর মাধ্যমে নাকে আপনার যে স্নায়ু নাকের সিক্রেশন বা এই পানি পড়ার জন্য দায়ী, আপনার পোস্টেরিয়র নেজাল নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, আমরা এই পোস্টেরিয়র নেজাল নার্ভটি কেটে দিই। আচ্ছা। ফলে এই সিগন্যালটা নাকের ভিতর আসতে পারে না। আপনার প্যারাসিম্প্যাথেটিক যে সিগন্যালের জন্য নাক দিয়ে পানি পড়ে, ঠিক আছে, এই সিগন্যালটা যখন আসে না, তখন কিন্তু নাক অটোমেটিক ড্রাই হয়ে যায়। আমরা এন্ডোস্কোপিক্যালি খুবই মিনিমাল ইনভেসিভ অপারেশন রোগীকে শুধুমাত্র নাক অপাস করে এবং রোগী অপারেশন থিয়েটারে হেঁটে ঢুকে এবং হেঁটে বের হয়ে বাসায় চলে যায়। হাসপাতালে একদিন স্টে করতে হয় না অ্যালার্জিক রাইনাইটিসের জন্য, এবং রোগীরা অসাধারণ থাকে। পোস্টেরিয়র নেজাল নিউরেক্টমি করলে রোগীরা অসাধারণ অ্যালার্জি কন্ট্রোল। এটা তো আধুনিক প্রক্রিয়াতেই খুবই আধুনিক প্রক্রিয়া অপারেশন, এবং এটা বাংলাদেশের সব জায়গায় আপনি এই অ্যালার্জি পোস্টেরিয়র নেজাল নিউরেক্টমি বা যে অপারেশনের কথা বলছি, এটা কিন্তু বাংলাদেশের সব জায়গায় হয় না এবং সবাই করে না, কিন্তু আপনি তো করছেন, আমরা সাকসেসফুলি এটা করছি। ঠিক আছে, এরপরে আমরা যদি কারো হাইপোথাইরয়েডিজমের সমস্যা, যদি থাইরয়েড ফাংশন যদি আমরা কন্ট্রোল করে দিই, হরমোন যদি বাইরে থেকে সাপ্লিমেন্ট করি, তাহলে হয়ে যায় প্রেগনেন্সিতে যেটা হয়, ওই সময় আমরা তো প্রেগনেন্সি যখন হয়ে যায়, শেষ হয়ে যায়, প্রেগনেন্সি পিরিয়ড শেষ হয়ে যায়, তখন কিন্তু আপনার বাচ্চা ডেলিভারি হয়ে যায়, তখন অটোমেটিক্যালি ওটা ভালো হয়ে যায়। কিন্তু যখন প্রেগনেন্সি থাকে তখন আমরা কিছু অ্যান্টিহিস্টামিন টাইপের ওষুধ, যেগুলো তার বাচ্চা বা তার শরীরে কোনো প্রভাব ফেলবে না, এ ধরনের কিছু ওষুধ দিয়ে থাকি। নাক পরিষ্কার করতে বলি, নাকের ড্রপ দিই, এগুলো দিলে পেশেন্ট ভালো থাকে। নাকের হাড় বাঁকা যদি থাকে, হাড় বাঁকার জন্য যদি আপনার নাক দিয়ে পানি পড়ে, সেক্ষেত্রে হাড় বাঁকা যদি অন্যান্য সমস্যা তৈরি করে, যে সমস্যাগুলো তার ডে টু ডে লাইফ কঠিনভাবে হ্যাম্পার করছে, প্রচণ্ডভাবে সে মাথা ব্যথার জন্য ঠিকমতো কাজ করতে পারে না, নাক দিয়ে আপনার ঠিকমতো শ্বাস নিতে পারে না, পড়ালেখা করতে পারে না, বা ডেইলি যে কাজগুলো, দৈনন্দিন কাজ, এগুলোতে কনসেন্ট্রেট করতে পারে না, তখন আমরা বলি আপনার নাকের হাড় বাঁকাটার অপারেশন করে নেন, আপনার এটা ভালো হয়ে যাবে। আপনি শুরুতে যেটা বললেন যে নাকের সঙ্গে মস্তিষ্কের যে সংযোগ তৈরি হয়, এরকম কেসের ক্ষেত্রে আপনাদের প্রক্রিয়াটা কি? অসাধারণ একটি কোশ্চেন। আমরা যে সিএসএফ রাইনোরিয়ার কথা যেটা বলছেন, যে নাক দিয়ে ব্রেনের পানি পড়া, এই অপারেশন আপনার এতদিন বাংলাদেশে শুধুমাত্র নিউরোসার্জনরা করতো। মানুষজন যেহেতু ব্রেনের পানি নাক দিয়ে পড়ে, তাহলে ব্রেনের পানি নিউরোসার্জনের কাছে যেত। এটা কিন্তু আমরা সাকসেসফুলি দীর্ঘদিন ধরে করছি। আমরা ইএনটি সার্জন, কেননা নাকের ভিতর, নাকের অ্যানাটমি সবকিছু কিন্তু আমরা ওয়েল নোন। ঠিক আছে, আমরা আমাদের এরিনায়, ঠিক আছে, এবং আমাদের নাকের রূপই তৈরি হয় আপনার নাকের যে রূপ বা ছাদ, এর উপরে আছে ব্রেন। আমরা কিন্তু এটা খুব সুন্দরভাবে আপনার রিপেয়ার করে দিতে পারি। এমন কেউ যে মেনিঙ্গো এনকেফালোসিল বা মেনিঙ্গোসিল, যেটা ব্রেন নাকের ভিতর দিয়ে চলে আসে, ওইটাও কিন্তু আমরা অপারেশন করছি। এমনকি আপনি জেনে খুশি হবেন যে আমরা
পরিপূর্ণ অজ্ঞান করেও অপারেশন করি অথবা শুধু নাক অবশ করেও করি। এটা শুনলে অনেকে অবাক হয়ে যায় যে ব্রেনের অপারেশন, এত বড় অপারেশন, এত বড় ব্রেনের অপারেশন আপনি শুধুমাত্র নাক অবশ করে করছেন। হ্যাঁ, আমি অনেক রোগীর অপারেশন করেছি এবং সব রোগী ভালো আছে, খুব সুন্দর আমরা রিপেয়ার করতে বাহ, পারি। খুবই ভালো। নাকের ভিতর থেকে পর্দা নেই, বাইরে থেকে আমরা কিছু মেডিকেশন দিই, এগুলো দিয়ে আমরা পুরো ছিদ্রটা বন্ধ করে দিই। ফলে রোগীদের আর নাক দিয়ে পানি আসে না, ভালো হয়ে যায় রোগীরা। এটা অপারেশন করা খুবই জরুরি। আপনি যদি এটা অপারেশন না করেন তাহলে নাক দিয়ে ইনফেকশন ব্রেনে যাবে, মেনিনজাইটিস হবে, এনকেফেলাইটিস হবে, পেশেন্টের জীবন কিন্তু রিস্ক হয়ে যাবে। আপনি ব্রেনের সাথে নাকের বাহ্যিক কোনো সম্পর্ক রাখা যাবে না। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার অ্যাবনর্মালি এই সম্পর্কটা তৈরি হয়েছে, এটাকে কিন্তু আপনাকে ক্লোজ করতেই হবে, তা না হলে অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে আপনার লাইফ Risk এ কিন্তু পড়ে যাবে। উইল বি অ্যাট রিস্ক। Okay. সেই জন্য আমরা এগুলো করছি এবং পেশেন্ট ইজ ডুইং ভেরি